আজ থেকে 3 বছর আগের কথা। তোমরা জানো আমি কলকাতায় এক মেসে থেকে ডাক্তারির পড়াশুনো করছি। সেই মেসে অনেক ছাত্রই থাকে, বেশিরভাগই শহুরে ছাত্র। কেবল আমি আর আরেকটি ছেলে গ্রামের থেকে এসেছি। ফলে প্রথম থেকেই আমাদের মধ্যে বন্ধুত্বের একটা বাঁধন তৈরি হয়ে গিয়েছিল। ওর নাম পরিমল। ও কিন্তু ডাক্তারির নয়, সাহিত্যের ছাত্র। শিবরাম, তোমার ভয় করে না? ভয়? ভয় করবে কেন বলো তো? এই যে দিনরাত মানুষের দেহ, হাড়গোড়, কঙ্কাল এইসব নিয়ে ঘাটাঘাটি করো, তোমার এতে ভয় করে না? না না, এসব কি আর ভয় করার জিনিস? আর ভয় থাকলে কি আর ডাক্তারি পড়া হতো? আর তাছাড়া ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি। কাকার কাছে মানুষ, কাকিমা কর্তব্য করেছেন মাত্র, তার ভালোবাসা কখনোই পাইনি। তাই ছোট থেকেই আমার মনখানা একেবারে পাথরের মতো শক্তপোক্ত হয়ে গেছে, বুঝলে বন্ধু। বরং বলতে পারো ভয় লাগে তোমাদের ওই কঠিন কঠিন সাহিত্যের ভাষাগুলোকে। দেখলাম পরিমল আমার এই কথাগুলো শুনে একটু হাসল না। ব্যথায় ভরা চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার বাপ মা নেই শিবরাম? তা এই কথাটা তুমি আমাকে আগে বলনি ভাই। এবার গরমের ছুটিতে তুমি আমার গ্রামের বাড়িতে চলো। আমারও বাবা নেই বটে, তবে আমার মা ঠাকুমা আছেন, বড়দা আছেন, তোমার খুব ভালো লাগবে। পরের সপ্তাহে একটা ছুটি পড়ল আমাদের, আর ওই ছুটিতেই পরিমল আমাকে ওর গ্রামের বাড়িতে নিয়ে গেল। বড় সুন্দর, ছবির মতো গ্রামটি। ওর মা নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন আমায়। নাও বাবা, নাও, পেট ভরে খাও। পরিমল আমাকে বলেছে তুমি নাকি পুঁটি মাছের ঝাল খেতে ভারী ভালোবাসো, তাই তোমার জন্য দেশি পুঁটির ঝাল রেঁধেছি, এই দেখো। খাও বাচ্চা, খাও খাও। বৌমা সেই কোন ভোরবেলা থেকে উঠে নিজের হাতে সব কিছু রাঁধেছে তোমার জন্য। পুঁটি মাছের ঝাল, পুকুরের তাজা রুইয়ের ঝোল, আর মাছের তেল দিয়ে আলু কুমড়োর চচ্চড়ি। তুমি পেট পুরে খাও বাবা, খাও। এ এ কি করছেন কাকিমা? এত রকমের পদ রেঁধেছেন, আমি তো এইসব কোনোটাই শেষ করতে পারবো না। এ কি, ওসব আমি জানি না বাবা, এইটুকু তোমাকে খেতেই হবে। পরিমলের মুখে আমি সব কিছু শুনেছি বাবা। মনে করো তোমার মাই নিজের হাতে তোমায় ভাত বেড়ে খাওয়াচ্ছেন, তাকে কি তুমি না বলতে এমন করে? কাকিমার কথা শুনে চোখে জল চলে এলো আমার। আর দ্বিতীয় কিছু না ভেবে গরম গরম ভাতের গ্রাস তুলে নিলাম মুখে। আর দাদু ভাই, ওই নিরামিষ লাউয়ের ঘন্ট আর আমাদের গাইয়ের দুধের পায়েস খান কিন্তু, আমি রাঁধেছি। খেয়ে বলো দেখি এবার কেমন হয়েছে। আরে ঠাকুমা, তোমরা যে আমাকে মোটাসোটা না করে শহরে ফেরত পাঠাবে না, সে আমি ভালোই বুঝতে পারছি। বাচ্চা, শহরের ভেজাল জিনিসে কি আর গায়ে গতি লাগে? এ হলো গে সব আমাদের গায়ের খাঁটি জিনিস। এইসব খেলে তবে না শরীরে তাকত হবে, কি বলো বাচ্চা? সে আমি জানি ঠাকুমা, আমি তো গ্রামেরই ছেলে, কিন্তু সেই কোন ছেলেবেলায় বাপ মাকে হারিয়েছি। বহুকাল এমন যত্ন করে কেউ খাওয়ায়নি আমাকে। আহা গো, এমন ভাবে বলো না বাচ্চা, এ তো তোমারও বাড়ি নাকি? যখনই মন চাইবে
তখনই চলে আসবা, কেমন? বিকেলবেলা পরিমলের ঠাকুমার হাতের বানানো নারকেলের নাড়ু আর মুড়ি খাওয়া হলো। তিনিও বড় আপন করে নিয়েছিলেন আমাকে। শিবু দাদু ভাই, তুমি কলকাতা ফিরে আমারে ভুলে যাবে না তো দাদা? আবার আসবে তো এই বুড়ি ঠাকুমার হাতের নারকেলের নাড়ু খেতে? তুমিও কিন্তু আমার আর এক নাতি হলে। এই পরিমল, এই বিমল, আর তুমি শিবু, এই তিনজনা আমার আদরের দাদু ভাই, কেমন? পরিমলের বাড়ির সবাই আমাকে খুব নিজের করে নিয়েছিলেন। ফেরার সময় কাকিমা মানে পরিমলের মা আমায় বললেন, বাবা শিবরাম, তুমি আমার পরিমলটাকে একটু দেখে রেখো বাবা। ও বড় নরম মনের মানুষ, কারো মুখের ওপর ও জবাব দিতে পারে না। ও কখনোই কলকাতা শহরে পড়তে যেতে চায়নি, কিন্তু ছেলেটা ছোট থেকেই পড়াশোনায় বড় ভালো। ওর বাবার স্বপ্ন ছিল ভালো লেখাপড়া শিখে ও একদিন বড় চাকরি করবে। ওর বাবা তো আজ আর নেই, তার স্বপ্নটুকু পূরণ করতে গয়নাগাটি যা ছিল সব বেচে ওকে শহরে পড়তে পাঠিয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যতদিন আছি বড় ভাইয়ের মতোই আগলে রাখবো পরিমলকে। আচ্ছা বাবা, তোমার ভরসাতেই রইলাম আমরা। আমাদের মেসটা রাস্তার ধারে, তাই দিনের বেলা আমরা যানবাহনের শব্দে তেমন পড়াশুনো করতে পারতাম না। তাছাড়াও কলেজে যেতে হতো। পড়াশুনো করবার শ্রেষ্ঠ সময় ছিল রাতের বেলা। সেই দিন স্নায়ুবিদ্যার একটা বই নিয়ে পড়তে বসেছি। দেখলাম পরিমল কেমন হুড়মুড় করে ঘরে ঢুকল। পরনের জামা কাপড় কাদায় একেবারে মাখামাখি, জামার কলারখানা ছেঁড়া, মুখে চোখে কালি মাখানো। আমি ব্যস্ত হয়ে উঠে গিয়ে জিজ্ঞাসা করলাম, এ কি ভাই পরিমল, তোমার এই অবস্থা কি করে? কোথাও পড়ে টরে গেছিলে নাকি? প্রথমটায় পরিমল কিছু বলতে না চাইলেও পরে ও যা বলল তার সারমর্ম ছিল এই রকম। আমাদের মেস এবং আশেপাশের মেসগুলিতে বেশিরভাগ ডাক্তারি পড়ুয়া ছেলেরাই থাকত। অন্যান্য বিষয়ের ছাত্র ছিল হাতে গোনা। সেই সব ডাক্তারি পড়ুয়া সিনিয়র দাদারা পরিমলকে বেশ কিছুদিন ধরেই নানাভাবে হেনস্থা করছিল, কেবলমাত্র ও গ্রামের ছেলে বলে। একথা আমি কিছুই জানতাম না। সেদিন সেটাই বাড়াবাড়ি রকমের পর্যায়ে চলে যায়। ওরা পরিমলের বই খাতাও নর্দমায় ফেলে দিয়েছিল, আর ওর জামার কলার ছিঁড়ে ওর মুখে কালি মাখিয়ে দিয়েছিল। এই কথাগুলো শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল। ভাবলাম সেই দিনই ইস্পার নয় উস্পার করব। ডাকাবুকো স্বভাবের জন্য আমাকে সকলেই কম বেশি ভয় করত। পরিমলের এই হেনস্থার জবাব আমি সেদিনই সিনিয়র দাদাদের দিয়েছিলাম। ওরা কড়ায় গন্ডায় বুঝতে পেরে গেছিল ওরা কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। এই ঘটনার পর থেকে পরিমল সত্যি সত্যি আমাকে বড় দাদার মতো শ্রদ্ধা করত, আর বারবার একটা কথাই বলতো, ভাই ভাই শিবরাম, তুমি আমাকে যেভাবে ওদের থেকে বাঁচিয়েছ তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যারা আমাকে দিনের পর দিন নানাভাবে গেও বলে হেনস্থা করত, তারাই এখন আমার দিকে চোখ তুলে তাকায় না। আমাকে কোনোদিন কোনো দরকারে লাগলে জানিও ভাই, দ্বিধা করো না। সম্ভব হলে জীবন দিয়েও আমি তোমাকে সাহায্য করব। আমি প্রতিবারই হেসে উড়িয়ে দিতাম এই কথাগুলো। যাই হোক, এদিকে কলেজে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনও এগিয়ে আসতে লাগলো। কলেজ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজেদের পরীক্ষা দেওয়ার জন্য মানব কঙ্কাল জোগাড় করতে বলা হলো।
চেনা জানা অনেককে বলে রাখা সত্ত্বেও কোনোভাবেই আমি মানব কঙ্কাল জোগাড় করতে পারছিলাম না। খবর কানে এলো, সেই যে সিনিয়র দাদাদের শায়েস্তা করেছিলাম পরিমলের জন্য, ওরাই এমন কিছু কলকাঠি নাড়ছে যাতে করে আমি কোনোভাবেই কঙ্কালের ব্যবস্থা না করতে পারি আর পরীক্ষায় যেন বসতে না পারি। না গো শিবুবাবু, কঙ্কাল দিতে আমি পারবো নি আপনারে। ওই 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 ছোড়াগুলো আমাকে শাসিয়ে গেছে। আপনারে কঙ্কাল দিলি ওরা আমার চাকরি নাকি খেয়ে নেবে। আপনি চলে যান এখান থেকে। একদিন মেসের ঘরে বসে সেসব কথাই ভাবছি, এমন সময় পরিমল এসে ঘরে ঢুকল। কি ভাই শিবরাম, এত চিন্তিত লাগছে তোমায়? শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ ভাই, চিন্তায় তো আছি। আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য মানব কঙ্কাল কিছুতেই জোগাড় করতে পারছি না। সব জায়গা থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে। আসলে সমস্যা সেটা না, জোগাড় আমি করে নিতে পারতাম, কিন্তু ওই ওই যে ছেলেগুলো তোমাকে যারা শাসাতো, ওদের সাহায্য করার জন্যেই ওরা ভেতর থেকে কলকাঠি নাড়িয়েছে। তাই কোথাও কেউ আমাকে আর কঙ্কাল দিতে রাজি হচ্ছে না। এভাবে চলতে থাকলে এবার হয়তো পরীক্ষাটাই দেয়া হবে না। আমার জন্যই তোমার এই দুর্দশা হলো। আমি দায়ী তোমার এই অবস্থার জন্য। পরিমল আর কোনো কথা বলল না। যাই হোক, সেদিন রাতে ফিরে দেখলাম বৃষ্টির মধ্যে খোলা বারান্দায় পরিমল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির জল এসে লাগছে ওর চোখে মুখে। এ কি ভাই পরিমল, এই বর্ষায় এভাবে কেন দাঁড়িয়ে রয়েছো? ঠান্ডা লেগে যাবে তো, যাও যাও যাও, ঘরে যাও। পরিমল এবারও আমার কথার কোনো উত্তর দিল না, কেমন আনমনা হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আমি বার দুয়েক ডাকাডাকি করে ঘরে চলে গেলাম। পরদিন সকাল থেকেই পরিমলের ধুম জ্বর। জ্বরে প্রায় অচৈতন্য হয়ে আছে ছেলেটা। আমি 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 বাড়ি যাব। আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। মায়ের কাছে যাব একবার। বাড়ি যাব, বাড়ি যাব। শোনো পরিমল, কলকাতায় থাকলে তোমার চিকিৎসা ভালো হবে। সেরে উঠে তারপর মায়ের কাছে যেও, ঠিক আছে? না, অত সময় নেই ভাই, অত সময় নেই। আমার আমার বড়দাকে তুমি তুমি একবার খবর দাও। আমি বাড়ি যাব, বাড়ি যাব। যাই হোক, পরিমলের জেদের কাছে হার মেনে ওর বাড়িতে সংবাদ পাঠানো হলো। সেই মতো পরদিনই ওর দাদা এসে ওকে গ্রামের বাড়িতে নিয়ে গেলেন। আর এর মধ্যে ক্রমেই পরীক্ষার দিন এগিয়ে আসতে লাগলো আমার। আমি একদিন রাতে বই খুলে পড়তে বসেছি, এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল। তখন গভীর রাত। এই সময় এখানে আসার মতো কেউ নেই, তবুও জিজ্ঞাসা করলাম, কে কে? উত্তর এলো, ভাই, আমি আমি পরিমল। আমি বেশ অবাক হলাম। পরিমল এত রাত্রে ওর গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে। সর্বব্যস্ত হয়ে উঠে গিয়ে দরজাটা খুললাম। দেখলাম সত্যি পরিমল এসেছে। তার পরনের জামা কাপড় একেবারে ভিজে গেছে, মনে হচ্ছে যেন এইমাত্র সে জলে ডুব দিয়ে উঠেছে। আমি বললাম, এ কি, একেবারে ভিজে গেছো দেখছি, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? কথাটা বলেই দরজা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আকাশে ঝলমল করছে চাঁদের আলো। কোথাও এতটুকু মেঘের চিহ্ন মাত্র নেই। এ কি ভাই, বৃষ্টি তো নেই, তুমি ভিজলে কি করে? এদিকে বৃষ্টি নেই ঠিকই, তবে বাড়ি থেকে যখন বেরোলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল, সেই তখনই ভিজে গেছিলাম। আমি তাড়াতাড়ি ওকে একটা জামা দিয়ে বললাম, আগে জামা কাপড় ছেড়ে নাও, আমি মেসের ঠাকুরকে খবর করছি, তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি।
সে আমাকে বাধা দিয়ে বলল, না ভাই, না ভাই, আমি কিছু খাবো না। তুমি একটু বসো তো, একটু বসো। আমি মন্ত্রবিষ্টের মতো ওর সামনে এসে বিছানায় বসলাম। পরিমল বলতে লাগলো, তোমার তো পরীক্ষা, তাই না? কিছু কি ব্যবস্থা হলো? আমি চমকে তাকালাম পরিমলের দিকে। কিসের ব্যবস্থার কথা বলছে ও? আর এতদিন পর ও গ্রামের বাড়ি থেকে ফিরে আমার পরীক্ষার কথাই বা বলছে কেন? আমি একটু বিচলিত হলেও ওর কাছে সেই ভাব প্রকাশ করলাম না। পরিমল আমার জামাটা পরল না, সেইভাবেই ভেজা জামা কাপড়ে ঠায় দাঁড়িয়ে রইল। আমি কিছু বলছি না দেখে ও বলল, তোমার পরীক্ষার জন্য যে কঙ্কাল জোগাড় করতে হতো, সেটা সেটা হয়েছে? পেয়েছো সেটা? না ভাই, পাইনি। তবে দেখা যাক, সবাইকেই বলে রেখেছি, এখনো তো কেউ কিছু জানালো না। তবে তোমার ওসব চিন্তা করতে হবে না, তুমি জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি খাও। না না, খাওয়ার বিষয় নয়। শোনো ভাই শিবরাম, কাল সকালে একবার আমার গ্রামে যেও ভাই। আশা করি কিছু একটা জোগাড় হয়ে যাবে, নিশ্চয়ই জোগাড় হবে। আমি আমি এখন চলি তাহলে, কেমন? কথাটুকু বলেই পরিমল ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। আমি ওকে কোনো কিছু বলার বা কোনো কিছু জিজ্ঞেস করবার আর কোনো সুযোগ পেলাম না। কেবল পরিমল যেদিকে চলে গেল, অবাক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইলাম। পরদিন সকালে উঠে আমি খুব আশান্বিত হয়ে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিয়ে পরিমলের গ্রামের উদ্দেশ্যে বেরোলাম। দুপুর পৌঁছেও গেলাম। রাস্তায় পরিমলের দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা আমাকে দেখে চিনতে পেরে বলল, আরে শিবরাম, তুমি কিভাবে খবর পেলে ভাই? আমি বিস্ময় মিশ্রিত চোখে দাদার দিকে তাকিয়ে বললাম, কিসের খবর দাদা? আমি তো কোনো খবর পেয়ে এখানে আসিনি। তবে বুঝি সেই তোমাকে নিয়ে এখানে এসেছে। চলো চলো, আগে ঘরে চলো। দাদার সঙ্গে বাড়িতে ঢুকতেই দেখলাম সেখানে অনেক লোক জড়ো হয়ে রয়েছে। রীতিমতো শোকের পরিবেশ। লোকজনের ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম পরিমলের মা দাওয়ায় বসে আছেন, আর আমাকে দেখেই ডুকরে কেঁদে উঠলেন। বাবা শিবু, তুমি এসেছো বাবা? দেখো, দেখো বাবা, দেখো আমার ছেলেটা কেমন আমাকে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল বাবা। এ কি হয়েছে কাকিমা? আপনি আপনি কাঁদছেন কেন? তুমি তুমি যার কাছে এসেছো বাবা, সে যে আর নেই বাবা, সে যে আর নেই। সে আমাদের ভাসিয়ে দিয়ে চলে গেছে, চলে গেছে। মানে পরিমল কোথায়? কাল রাতে সে আমার মেসে গিয়ে বলে এসেছিল আজই যেন আমি ওর গ্রামে আসি। আমার কথা শুনে কাকিমার কান্না একেবারে বন্ধ হয়ে গেল। তিনি হতবম্বের মতো আমার দিকে তাকিয়ে চেয়ে রইলেন। সে কি শিবু, এসব তুমি কি বলছো বাবা? এ কি করে সম্ভব? এরপর পরিমলের দাদা এগিয়ে এসে বলল, আমি আগেই বলেছিলাম না, ও তোমাকে এখানে নিয়ে এসেছে। আমার মাথা ঘুরতে লাগলো। কি বলছে এরা দুজনে? তার কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি বললাম, পরিমল কোথায়? দাদা বলল, তাকে আর কোথায় পাবে ভাই? কলকাতা থেকে জ্বর নিয়ে এখানে আসার পর কিছুদিন ওইভাবেই ছিল। ডাক্তার বদ্যি করলাম, তারপর একদিন জ্বরের ঘোরে বলতে লাগলো, শিবরামকে আমি সব দিয়ে যাব আমি। তোমাকে কি দেওয়ার কথা বলেছিল তা আমরা জানি নে, তবে তুমি তো নিশ্চয়ই তা জানো। না, কিছুই জানি না। কিন্তু কাল রাতে যখন ও আমার মেসে গিয়েছিল। কাল রাতে? কিন্তু পরিমল তো কাল দুপুরেই মারা গেছে। কাল দুপুর থেকে এখনো পর্যন্ত ওকে আমরা দাহ করতে পারিনি। যখনই ওর দেহটা বিছানা থেকে তুলতে গেছি, অদ্ভুতভাবে ওর দেহটা এত ভারী হয়ে গেছে যে আমরা সবাই মিলেও ওকে এক চুলো নড়াতে পারিনি। আমি বাঁক রুদ্ধ হয়ে দাদার মুখের দিকে তাকিয়ে রইলাম। দাদা বলল,
আমার কথা মনে হয় তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? ঠিক আছে, এসো এসো আমার সঙ্গে। আমি ঘরে ঢুকে দেখলাম পরিমলের নিথর দেহ একটা চৌকিতে হেলান দিয়ে বসানো রয়েছে। মুখে যন্ত্রণার লেশ মাত্র নেই, বরং যেন একটা শান্ত স্মিত হাসি রয়েছে। ওর হাতে ধরা রয়েছে একটা কাগজ। কাল দুপুর থেকে আমরা হাগলে বসে আছি ওর দেহ। কিছুতেই কিছুতেই এক চুলও নড়াতে পারিনি, আর ওই কাগজটা ওর হাত থেকে বের করতে পারিনি। এখন তুমি এসো, যদি হাত দাও মনে হয় এই অসম্পূর্ণ কাজটা তোমার জন্যেই বাকি থেকে গেছে। আমি হাত লাগাতেই পরিমলের নিথর দেহটা নড়ানো গেল, আর ওর হাতে ধরা সেই কাগজের টুকরোটাও আমি বের করতে সমর্থ হই। বাইরে এসে কাগজটা আমি খুললাম, আর কাগজের লেখাটা পড়ে আমার হাত পা একেবারে কাঁপতে লাগলো। সেই কাগজে লেখা ছিল, আমার শরীর আমি শিবরামের জন্য রেখে গেলাম। ওকে যেন আমার দেহ দান করা হয়। ওর পড়াশুনোর জন্য আমার দেহ, আমার অস্থির খুব প্রয়োজন। কাগজের লেখাটা পড়েই আমার দু চোখ জলে ভরে উঠল। দাদাকে দেখালাম কাগজটা। দাদা চোখের জল মুছে বললেন, পরিমলের মাথার কাছে এই কাগজ কলম থাকতো। যখন যা মনে হতো ও ও কাগজে লিখে রাখতো, কিন্তু এই লেখার কথা আমরা কেউই জানতুম না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, ও নিজেই তোমাকে এখানে ডেকে এনেছে। এখন সে কথা বিশ্বাস হলো তো তোমার? আমি দাদার কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেললাম। আমার যে সত্যি আর কিছু বলার ভাষা ছিল না। এরপর আমি কলেজের সঙ্গে যোগাযোগ করে কিভাবে মরণোত্তর দেহ দান করা যায় ও তার প্রক্রিয়া সব জেনে নিই, আর সেই অনুযায়ী পরিমলের দেহ ওর ওর পরিবারের অনুমতিতে নিজের পড়াশুনোর জন্য কাজে লাগাতে পেরেছিলাম।